আচ্ছা, তাহলে আজকে থেকে আমাদের শুরু হচ্ছে ডাব্লিউবিসিএস অপশনাল ম্যাথমেটিক্স এর ক্লাস। হ্যাঁ, অপশনাল ম্যাথমেটিক্স। তোমরা প্রত্যেকেই জানো আমাদের এখানে অপশনালে দুটো পেপার রয়েছে, পেপার 1 অ্যান্ড পেপার 2। তো আমরা আজকে পেপার 1 এর একটা টপিক স্টার্ট করতে চলেছি। পেপার 1, সেই পেপার 1 এর একটা খুব সহজ টপিক আমরা শুরু করতে চলেছি, যেটার নাম হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লাস্ট 2-3 বছরের কোয়েশ্চেন যদি দেখো, তাহলে দেখতে পাবে এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে টোটাল 3টে কোয়েশ্চেন দেয়, তার মধ্যে দুটো করতে বলে। অর্থাৎ এই ব্যাপারটা শিখতে পারলে তুমি কিন্তু 20 নাম্বার এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 20 নাম্বারের প্রশ্ন তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। 3টে দেবে, তার মধ্যে দুটো কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটাই 10-10 করে এবং খুব সহজ বিষয়টা। তো কি কি চ্যাপ্টার রয়েছে এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে এবং কোন বই আমরা ফলো করব, সেই সমস্ত জিনিসগুলো আমি একটুখানি বলে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, সিলেবাসটা যদি আমরা দেখি, তাহলে এর ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আমাদের ফরমেশন। ফরমেশন অফ ওডি, মানে ওডি তৈরি করার বিষয়টা। নেক্সট চ্যাপ্টার, ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। নেক্সট হচ্ছে ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো আমাদের অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। নেক্সট, হায়ার অর্ডার ইকুয়েশন। উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আচ্ছা, তারপর হচ্ছে ।
কসি অয়লার ইকুয়েশন। আচ্ছা, এবং ফাইনালি মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার। মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার। বোঝা গেল? এই কটা চ্যাপ্টার আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর মধ্যে আছে। মানে প্রত্যেকটা চ্যাপ্টারেই দু একটা করে মেথড আছে বা প্রসেস আছে, সেই প্রসেস গুলো শিখে ফেলতে পারলেই তুমি পরীক্ষায় এখান থেকে তিনটে কোশ্চেন পাবে, তার মধ্যে তোমাকে দুটো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এরকম না এখান থেকে তোমাকে কমন পেতেই হবে, আনকমন অঙ্ক তুমি পরীক্ষার হলে এখান থেকে সলভ করতে পারবে। শুধু তোমাকে প্রসেস গুলো জানতে হবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে প্রসেস গুলো আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে ওই প্রসেস গুলোই দু একটা অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলেই হবে। এখান থেকে একদম চাপ নেওয়ার দরকার নেই। খুব সহজ বিষয়। ঠিক আছে? বোঝা গেল? কোনো অসুবিধা? আচ্ছা, ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা করব সেটা হচ্ছে আমাদের এই যে এই চ্যাপ্টারটা, হায়ার অর্ডার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ঠিক আছে? তাহলে প্রত্যেকে হেডিং করো আমাদের চ্যাপ্টারের নাম, হায়ার অর্ডার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। লেখো, the general form of a linear equation of nth order
is dny বাই dxn তার সঙ্গে p0 প্লাস p1 dn মাইনাস ওয়ান y বাই dxn মাইনাস ওয়ান প্লাস p2 dn মাইনাস টু y বাই dxn মাইনাস টু প্লাস ডট 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 প্লাস pn মাইনাস ওয়ান dy dx প্লাস pny is equal to q। ঠিক আছে, লক্ষ্য করে দেখো এই ইকুয়েশনটাকে লিনিয়ার কেন বলা হচ্ছে, কারণ এখানে যত ডেরিভেটিভ রয়েছে প্রত্যেকটা ডেরিভেটিভ কিন্তু আলাদা আলাদা রয়েছে। এক একটা ডেরিভেটিভের সঙ্গে আরেকটা ডেরিভেটিভের কোনো রকম কোনো গুণ নেই, সেই কারণে এটাকে লিনিয়ার বলা হচ্ছে। বা কোনো ডেরিভেটিভের পাওয়ারেও কোনো সংখ্যা নেই, প্রত্যেকটার পাওয়ারে এক রয়েছে। ঠিক আছে, আচ্ছা, nth অর্ডার কেন বলা হচ্ছে, কারণ দেখো এই ইকুয়েশনে সর্বোচ্চ যে ডেরিভেটিভটা রয়েছে তার অর্ডার কত, n। ঠিক আছে, nth অর্ডার ডেরিভেটিভ রয়েছে, সেই কারণে এটাকে nth অর্ডার ইকুয়েশন বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে এইটা হলো আমাদের একটা লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফরম্যাট, মনে থাকবে। এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো। আচ্ছা, যেহেতু আমরা চ্যাপ্টারটা পড়ছি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তার মানে এই ইকুয়েশনে যে সমস্ত সহগগুলো রয়েছে p0 p1 p2, এই প্রত্যেকটা সহগ কি হবে বলো তো, প্রত্যেকটা সহগ হবে কনস্ট্যান্ট। ঠিক আছে, হয় আর p0 p1 p2 ডট 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 pn আর কনস্ট্যান্ট। ঠিক আছে, আর ডান দিকে যেটা রয়েছে কিউ, এইটা হচ্ছে ফাংশন অফ এক্স, অ্যান্ড কিউ ইজ আ ফাংশন অফ এক্স। কিউ হচ্ছে এক্স এর ফাংশন। আচ্ছা, তো এই 1 নাম্বার ইকুয়েশনটাকে আমরা একটুখানি ছোট করে লিখছি। কিভাবে লিখছি, p0 dny প্লাস p1 dn মাইনাস ওয়ান y প্লাস p2 dn মাইনাস টু y, এইভাবে চলবে। pn মাইনাস ওয়ান dy প্লাস pny is equal to q, যেখানে আমাদের ক্যাপিটাল ডি যেটা, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ddx। ঠিক আছে, ddx এই অপারেটরটাকে আমি ছোট করে ক্যাপিটাল ডি দিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে আমি যদি d টু দি পাওয়ার 2 বলি, সেটা কি হবে বলো দেখি, সেটা হবে d2/dx2। এইভাবে আমি যদি d টু দি পাওয়ার n বলি, সেটা কি হবে, কে বলতে পারে? d to the power n by dxn. হুম, nth অর্ডার ডেরিভেটিভের যে অপারেটর সেটা। আচ্ছা, এখন আমি লেফট সাইড থেকে y কমন নিচ্ছি।
এটাকে তুমি 2 নাম্বার দিয়ে রাখো। এখন এই 2 নাম্বার ইকুয়েশনের যে অক্সিলিয়ারি ইকুয়েশন, সেটা দেখতে হবে এইরকম: দা auxiliary equation of 2 is, দেখো 2 নাম্বার ইকুয়েশনের অক্সিলিয়ারি ইকুয়েশন লেখার নিয়মটা হচ্ছে এরকম: এই যে ক্যাপিটাল ডি আছে না, এই ক্যাপিটাল ডি এর জায়গায় তুমি লিখবে স্মল এম। ঠিক আছে? কি লিখবে? স্মল এম, আর কিচ্ছু না। তাহলে P0 স্মল এম পাওয়ার এন প্লাস P1 স্মল এম পাওয়ারে n-1 প্লাস ডট 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 প্লাস Pn ইজ ইকাল টু 0। বোঝা গেল? এইটা হয়ে যাবে আমাদের 2 নাম্বার ইকুয়েশনের অক্সিলিয়ারি ইকুয়েশন। কি বললাম বুঝতে পারলে? যেখানে ক্যাপিটাল ডি আছে, সেই ক্যাপিটাল ডি এর জায়গায় কি লিখবে? স্মল এম, আর কিচ্ছু না। হুম, এটাকে তুমি 3 নাম্বার দিয়ে রাখো। এখন এই যে 3 নাম্বার ইকুয়েশনটা আমরা পেলাম, তার ডিগ্রি কত বলতে পারবে? n-1 বোধ হয়। এন অর্ডারে হবে। না মানে ওই nth অর্ডারের যে ডেরিভেটিভটা করা হচ্ছে সেটা ডেরিভেটিভ করার পরে তো n-1 অর্ডারে চলে আসবে প্রথমটা। না না, তোমাকে যদি আমি বলি এই ইকুয়েশনটা x² + 1, এর ডিগ্রি কত? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ না? হ্যাঁ, তাহলে এর ডিগ্রি কত? 2। 2 হবে। আচ্ছা, তো আমি যদি বলি x⁻³ + 1, এর ডিগ্রি কত? 3। 3। তাহলে ঠিক একই রকম ভাবে এটাও কিন্তু একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, এর ডিগ্রি হবে n। ওকে, পাওয়ারে যেটা আছে সেটা। এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়, এটা অ্যালজেব্রিক ইকুয়েশন। ও আচ্ছা। তো এখন এই ইকুয়েশনটাকে আমরা যদি সলভ করি, এক্স এর কটা মান পাবো বলো? দুটো মান পাবো। এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, এক্স এর কতগুলো মান পাবো? 3টে মান 3টে। পাবো। তাহলে ঠিক একই রকম ভাবে আমি যদি এই 3 নাম্বার ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে এখান থেকে স্মল এম এর আমরা টোটাল এন খানা মান পাবো, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, তাহলে লেখো: লেট α1, α2 ডট 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 আলফা এন be the roots of 3। তাহলে আমরা 3 নাম্বার ইকুয়েশনের যে রুট বা সলিউশন যেগুলো, সেগুলোকে ধরে নিলাম α1, α2 এটসেট্রা আলফা। এখন এই রুট গুলোর নেচার বিভিন্ন রকমের হতে পারে। কিরকম হতে পারে? পজিটিভ, জিরো, নেগেটিভ, হ্যাঁ, কমপ্লেক্স, রেশনাল। একদম একদম, এটাই, ভেরি গুড।
তাহলে এই রুট গুলোর নেচার বিভিন্ন রকমের হতে পারে। কেস ওয়ান হচ্ছে যদি এই সমস্ত রুট গুলো রিয়াল হয়, হ্যাঁ, আলফা ওয়ান, আলফা টু, এটসেট্রা আলফা এন, এই প্রত্যেকটা রুট যদি রিয়াল হয় এবং ডিস্টিংক্ট হয়, একে অপরের সঙ্গে আলাদা, তাহলে আমরা এই 2 নাম্বার ইকুয়েশনের যে কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন ছোট করে যেটাকে আমরা সিএফ বলি, সেই সিএফ এর ফর্মুলাটা হয়ে যাবে এইরকম: c1 e⁻α1x প্লাস c2 e⁻α2x প্লাস ডট 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 প্লাস cn e⁻α n x। মনে থাকবে? স্যার, এক্সটা কি পাওয়ারে আছে? হ্যাঁ, এক্সটা পাওয়ার, এক্স গুলো পাওয়ার, বোঝা গেল? তাহলে প্রথমত আমাদের অক্সিলিয়ারি ইকুয়েশনের যে রুট, সেই রুট গুলো যদি সব রিয়াল এবং ডিস্টিংক্ট হয়, তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বার করার যে ফর্মুলা সেটা হয়ে যাবে এইরকম। ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, এইবার সেকেন্ড কেস। খুব ছোট ভাবে এবং খুব সহজ ভাবে আমি কিন্তু বলছি, বেশি গভীরে আমি যাচ্ছি না। আচ্ছা, সেকেন্ড কেস হচ্ছে সমস্ত রুট গুলো রিয়াল হলো, ভালো কথা, কিন্তু এই যে রুট গুলো আমরা পেয়েছিলাম তার মধ্যে 2খানা রুট সমান হয়ে গেল, হ্যাঁ, ধরে নাও আলফা 1 আর আলফা 2 এই দুটো সমান হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনের যে ফর্মুলা সেটা হয়ে যাবে এইরকম: c1 প্লাস c2x e⁻α1x। ঠিক আছে, মানে যে দুটো রুট ইকুয়াল হলো তাদের জন্য এই পার্টটা হলো, প্লাস আলফা 3 থেকে আমাদের আগের নিয়মে যা ছিল তাই হবে, মানে c3 e⁻α3x প্লাস ডট 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 প্লাস cn e⁻α nx। মনে থাকবে? দুটো রুট ইকুয়াল হলে সেই দুটোর করসপন্ডিং জিনিসটা আমাদের এইরকম হয়ে যাবে, মানে এই প্রথম দুটো পরিবর্তন হয়ে হয়ে যাবে এইরকম। কথা বোঝা গেল? স্যার, ওই এক্সটা কোত্থেকে এলো স্যার? ওই C1 + C2 এটা এক্স এর এটা ওইটা? এটা কোত্থেকে এলো বললে হবে না, এটা ফর্মুলা। ও কোত্থেকে আচ্ছা। এলো বললে তার প্রমাণ দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কেস 3। তোমাদের যাতে করে খুব অল্প পড়ে তোমরা বেশি নাম্বার পাও সেই ব্যবস্থাই কিন্তু আমি করছি। ঠিক আছে? আচ্ছা, কেস 3-তে কি হতে পারে? অল রিয়াল, প্রত্যেকটা রুট রিয়াল, এবং তিনটে রুট মনে করো এবার সমান হয়ে গেল: আলফা 1, আলফা 2, আলফা 3, তিনটে রুট সমান হয়ে গেল। তাহলে এই প্রথম তিনটের জন্য আমাদের কি হবে বলতে পারবে? আগেরটা অনুযায়ী সিমেট্রিক দিয়ে বলো। প্রথম তিনটের জন্য হবে এরকম: c1 প্লাস c2x প্লাস সি প্লাস থ্রি বোধ হয়। c3x স্কোয়ার। ভেরি গুড।
সঙ্গে হবে e⁻α1x। আচ্ছা, তারপর থেকে আবার যা নিয়ম ছিল তাই, c4 e⁻α4x প্লাস ডট 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 প্লাস cn e⁻α nx। বোঝা গেল কথা? এইভাবে চারটে রুট যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে কি হবে নিশ্চয়ই বলতে পারবে। পারবে তো নাকি? পাঁচটা রুট যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে কি হবে তাও বলতে পারবে। ছটা যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে কি হবে তাও বলতে পারবে। আচ্ছা, এইবার চলে আসো কেস নাম্বার 4। আচ্ছা, কেস নাম্বার 4-এ ধরে নাও প্রথম যে রুট α1 সেটা একটা কমপ্লেক্স হয়ে গেল। কমপ্লেক্স নাম্বার দেখতে কেমন হয়? a+ib। এবং দ্বিতীয় রুট যেটা α2 সেটাও কমপ্লেক্স, সেটা দেখতে হবে a-ib। আর বাকিগুলো α3, α4 এগুলো সব রিয়াল নাম্বার। ঠিক আছে, এরকমটা হতেই পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন CF এর ফর্মুলাটা হবে এরকম: C1 cos bx প্লাস C2 sin bx সঙ্গে হচ্ছে e⁻αx। আচ্ছা, এই পোর্শনটুকু হলো শুধুমাত্র α1 আর α2-র জন্য। বাকি α3 থেকে αn সেটা আমাদের 1 নম্বরে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী হবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বল। ওখানে আই হবে না ওই C2 sin bx টাই? না, আই হবে আচ্ছা। cn e⁻αx। বোঝা গেল? এটা হচ্ছে যদি কমপ্লেক্স আসে তাহলে। আচ্ছা, এইবার কেস নাম্বার 5, এবং এটাই হচ্ছে লাস্ট কেস। দেখা যাচ্ছে প্রথম রুট যেটা সেটা আসলো a+ib কমপ্লেক্স। দ্বিতীয় রুট যেটা α2 সেটা আসলো a-ib। আচ্ছা, 3 নম্বর রুট যেটা α3 সেটাও কমপ্লেক্স আসলো, আবার এইটার সঙ্গে সমান হয়ে গেল, মানে এটাও a+ib। আর 4 নম্বর যেটা α4 সেটা এইটার সঙ্গে সমান হয়ে গেল a-ib। আর 5 নম্বর α5, α6 এগুলো সব রিয়াল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বার করার নিয়ম যেটা সেটা হবে C1 প্লাস C2x cos bx প্লাস C3 প্লাস C4x sin bx পুরোটার সঙ্গে গুণ হচ্ছে e⁻αx। তারপর α5 থেকে আমাদের 1 নম্বর যা নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কাজ করবে। বোঝা গেল? মোটামুটি এই 5টা নিয়ম আমাদের মনে রাখতে হবে কমপ্লিমেন্টারি ফাংশন বা CF বার করার জন্য।
আচ্ছা, তো প্রথমবার যদি পড়ে থাকো, অবশ্য তোমরা এগুলো গ্রাজুয়েশনে যারা ম্যাথামেটিক্স পড়েছো তারা প্রত্যেকেই জানা আছে। তবু একটুখানি কেমন কেমন লাগতে পারে, দু একটা অঙ্ক করার পর দেখবে এগুলো একদম হাতের মুঠোয় চলে আসবে, হ্যাঁ? প্রথম দিনই হাল ছেড়ে দিলে হবে না। আচ্ছা, এবার আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে আমি এই ইকুয়েশনটা দিলাম। প্রথমে আমাকে বলো এই ইকুয়েশনটা ডি দিয়ে আমরা কিরকম ভাবে লিখতে পারবো এটাকে। এরকম লিখতে পারবো না, d2y প্লাস 3dy মাইনাস 54y, তাই তো? আচ্ছা, ওয়াইটা যদি কমন নিয়ে নাও, তাহলে d2 প্লাস 3d মাইনাস 54y সমান 0। আচ্ছা, এইবার আমাকে এই ইকুয়েশনটার অক্সিলিয়ারি ইকুয়েশন কি হবে কে বলতে পারে? ওই তো ওটাই লিখবো, m² + 3m - 54 = 0। তাহলে ভেরি ওটা গুড। ভাঙলে m² + 9m - 6m - 54 হুম, এটা হলো দিয়ে আমাদের অক্সিলিয়ারি ইকুয়েশন। আচ্ছা, এটাকে সলভ করে এম এর মান কি আসছে বলো? দুটো m এর মান মান পাবে। একটা হচ্ছে m+9 * m - 6 = 0। তাহলে m = -9 আর 6। তাহলে -9 আর 6। তাহলে না এই যে ওর এম এর দুটো মান আমরা পেলাম, এই মান দুটো, এই যে পাঁচটা কেস আমরা শিখলাম, সেই কোন কেসের মধ্যে যাচ্ছে এটা দেখো তো। এটা হবে C1 * -9x + C2 * 6x। হ্যাঁ, কারণ এই দুটোই হচ্ছে রিয়াল নাম্বার এবং দুটোই হচ্ছে ডিস্টিংক্ট বা আলাদা। তাহলে আমরা এই যে কেস ওয়ানটা শিখেছিলাম সেই কেস ওয়ানে হয়ে যাবে। তাহলে কেস ওয়ান অনুযায়ী তুমি আলফা ওয়ানের জায়গায় -9 ভাবো, আর আলফা টুর জায়গায় 6 ভাবো, তাহলেই আমাদের ফর্মুলা চলে আসবে। মানে এর সিএফ যেটা সেটা চলে আসবে C1 e⁻৯x প্লাস C2 e⁻6x। কথা বোঝা গেল? বলো হ্যাঁ কি না? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। d2y by dx2 minus 6 dy dx plus 13y is equal to 0। প্রথমে আমাকে এর অক্সিলিয়ারি ইকুয়েশন কি হবে বলো? m² - 6m + 13 আচ্ছা, equal 32। 13। এটাকে সলভ করে এম এর মান কি কি পাচ্ছ বলো? শ্রীধর আচার্য ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো।
একটা হচ্ছে স্যার 3 + 2y, আর একটা হচ্ছে 3 - 2y। আচ্ছা, 3 + 2y, আর একটা হচ্ছে 3 - 2। এখন এটা কোন কেসে পড়ছে বলো? কেস 4 স্যার। কেস 4, হ্যাঁ। α1 মানে হচ্ছে 3 + 2y, α2 মানে হচ্ছে 3 - 2y, আর কিছু নেই। তার মানে আমাদের ফর্মুলা অনুযায়ী শুধুমাত্র এই অংশটুকু হবে, ঠিক কিনা? তাহলে ফর্মুলা অনুযায়ী কি আসবে বলো? C1 cos কি হবে? 2x 2x প্লাস C2 sin 2x sin 2x, তার সঙ্গে e টু দি পাওয়ার 3x। 3x হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, আরেকটা দিই। স্যার লাস্ট এটা দেখতে পাইনি স্যার, একটু হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে স্যার, হয়ে গেছে। আরেকটা দিই। d2y/dx2 প্লাস 4 dy/dx প্লাস 4y সমান 0। বলো, এর অক্সিলিয়ারি ইকুয়েশনটা কি হবে? C1 plus C2x e to the power 2x. ও, একবারে অ্যান্সার বলে দিলে, ভেরি গুড। তাহলে m² + 4m + 4 = 0, তাই তো? m এর মান কি কি পাচ্ছ? দুটোই -2। তার মানে রিয়াল এবং ইকুয়াল, তাই না? তার হ্যাঁ। মানে আমাদের কেস 2 যেটা ছিল, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। সেখান থেকে আমরা সিএফ লিখতে পারবো C1 + C2x সঙ্গে হচ্ছে e⁻²x। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা যে কোনো ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন বা সিএফ বার করতে পারি। কিন্তু এই শুধু সিএফ বার করা অঙ্ক পরীক্ষায় কখনোই দেবে না, হ্যাঁ। পরীক্ষায় কি দেবে? পরীক্ষায় এইরকমই অঙ্ক দেবে, দিয়ে বলবে এর জেনারেল সলিউশন বার কর, হ্যাঁ। তো জেনারেল সলিউশন বার করতে গেলে আমাদের সিএফ তো লাগবেই, তার সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, পিআই। এখন আমরা ওই পিআই বার করাটাই শিখবো, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এইবার তুমি প্যারা চেঞ্জ করে লেখো, দা জেনারেল সলিউশন, অফ টু। টু বলতে কোনটা বলো তো? টু হচ্ছে আমাদের এই যে এই ইকুয়েশনটা। হুম। তাহলে এই 2 নাম্বার ইকুয়েশনের জেনারেল সলিউশন যেটা, সেটা দুটো জিনিস নিয়ে তৈরি হয়, কনসিস্ট অফ 2 পার্টস। দুটো জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, যেটাকে আমরা ছোট করে সিএফ বলছি। আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশন।
যেটাকে আমরা ছোট করে পিআই বলি। ঠিক আছে, তার মানে আমরা আরো সহজে বলতে পারি যে যে কোনো হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। বোঝা গেল? কোনো অসুবিধা? তো কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে বার করতে হয় সেটা তো আমরা শিখে গেছি। এইবার আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বার করতে হয় সেইটা শিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে হেডিং করো রুল of finding PI। মোটামুটি 4 থেকে 5টা রুল আছে, খুব সহজ। রুল নাম্বার 1, রুল নাম্বার 1। আচ্ছা, যদি আমাদের কিউ যেটা রয়েছে সেটা দেখতে এইরকম হয়ে যায় e⁻mx। হ্যাঁ, কিউ বলতে কোনটা বলতো? এই যে 2 নাম্বার ইকুয়েশনের ডান দিকে যে ফাংশনটা রয়েছে সেইটা যদি e⁻mx হয়ে যায়, তাহলে আমাদের ওই ইকুয়েশনটার যে পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা হবে এইরকম, 1/f(m) ইন্টু কিউ। আচ্ছা, যেখানে f(d) সেটা মানে হচ্ছে আমাদের ওই 2 নাম্বার ইকুয়েশনে y এর সঙ্গে বাঁদিকে যে জিনিসটা গুণ ছিল সেইটা, মানে এই জিনিসটা, এটা হচ্ছে ফাংশন অফ ডি। দ্যাট মিনস p0 d⁻n প্লাস ডট 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 প্লাস pn। বুঝতে পারলে? তাহলে যদি কিউ ইজ ইকাল টু e⁻mx থাকে, তখন আমরা কি করব? এই ক্যাপিটাল ডি এর জায়গায় এম বসে এক কাজ করো, এটাকে এ লেখো, e⁻ax। কারণ ওই অক্সিলিয়ারি ইকুয়েশনের এম আর এই এম না হলে মিশে যাবে। বুঝতে পারলে? তাহলে কিউ ইজ ইকাল টু যদি e⁻ax থাকে, আমরা কি করব? ডি এর, ক্যাপিটাল ডি এর জায়গাতে এ বসিয়ে যেটা পাবো, 1 বাই সেইটা ইন্টু কিউ, সেটাই হয়ে যাবে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। বুঝতে পারলে? আচ্ছা, এখানে অবশ্যই এফ অফ এটাকে কিন্তু নট ইকাল টু 0, কারণ আমরা জানি নিচে 0 হলে সেটা আনডিফাইন্ড হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে একটা এবার প্রবলেম লেখো, সলভ। এই অঙ্ক পরীক্ষায় আসবে। হ্যাঁ, সলভ d² - 1 y সমান e⁻2x। এইরকম বলবে, জাস্ট সলভ কর। হ্যাঁ, আচ্ছা, তো প্রপারলি আমি লিখে দিচ্ছি কিভাবে লেখাটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে। যেহেতু 10 নাম্বার আছে, অবশ্যই কিন্তু লেখাটা প্রপারলি লেখা খুব জরুরি। হ্যাঁ, তো প্রথমে লেখো দা অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ, প্রথমে আমরা সিএফ বার করব, তারপর পিআই বার করব। দা
অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ, কে বলতে পারে অক্সিলিয়ারি ইকুয়েশন কি হবে? c1 e to the power x plus c2 e to the অক্সিলিয়ারি কিন্তু ইকুয়েশন। ও অক্সিলারি, ওটা হচ্ছে m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এম এর মান কত হচ্ছে? এম ইজ ইকাল টু প্লাস মাইনাস 1। তাহলে সিএফ কত হবে? সিএফ কি হবে বলো? c1 e to the power x plus c2 e to the power minus x। আচ্ছা, এখানে লেখো হয় আর C1 and C2 are arbitrary constant। এইসব লেখাগুলো কিন্তু লিখতে হবে, না লিখলেই 2 নাম্বার কেটে নেবে। আচ্ছা, তাহলে সিএফ হয়ে গেল। এইবার আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই বার করতে হবে। তো প্রথমে আমি একটুখানি সাজিয়ে লিখছি, হ্যাঁ। কিভাবে সাজিয়ে লিখছি? এই যে টি স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 1/d² - 1 e⁻²x। এখন বলো, আমাদের ফর্মুলাতে কি ছিল? e⁻ax। এখানে a মানে কত? 2 2। তাহলে ফর্মুলা অনুযায়ী আমাদের ক্যাপিটাল ডি এর জায়গায় কত বসবে? 1/4 minus 1 e ওয়ান। to the power 2x। 1 না, 2 বসবে। a মানে তো 2। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/3 e⁻²x। বুঝতে পারলে? এইটাই হয়ে গেল আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বা পিআই। ঠিক আছে, কোনো অসুবিধা? এবার ফাইনাল অ্যান্সারটা লিখে দাও। হেন্স দা জেনারেল সলিউশন ইজ y ইজ ইকুয়াল টু, প্রথমে সিএফ যেটা পেয়েছিলে সেটা লেখো, প্লাস পিআই যেটা পেলে সেটা লেখো। ব্যাস, 10 নাম্বার পেয়ে গেলে। তো এত ছোট অঙ্কের 10 নম্বর দিবে? অবশ্যই, তোমাদের 10-এর নিচে কোনো প্রশ্নই হয় না। ওই জন্যই তো বলছি 300 পাওয়া এখানে অত্যন্ত ইজি। তাহলে এই অঙ্কটাতে বুঝতে কারোর কোনো সমস্যা? না স্যার। ওকে, দেখি তাহলে আর একটা অঙ্ক দিই, কে কে 10 নাম্বার পেতে পারে। যেভাবে লেখালাম ওইভাবেই কিন্তু লিখতে হবে পরীক্ষায়, লেখাতে গন্ডগোল হলে নাম্বার কেটে নেবে। দেখি কে বলতে পারে এর জেনারেল সলিউশন।
স্যার বলবো? বলো। CF টা বেরিয়েছে C1 প্লাস C2 প্লাস C3x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর আর PI টা বেরোলো তারপর সিএফ এসেছে C1 প্লাস C2 প্লাস C3x। না স্যার। স্যার এটা কমপ্লেক্স হয়ে যাবে তো, না কমপ্লেক্স স্যার, আনসার আসবে। এটা সিএফটা এসছে C1 e⁻x প্লাস C2 e⁻²x প্লাস কস C3 e⁻3x। আচ্ছা, প্রথমে আমাকে বলো এর অক্সিলিয়ারি ইকুয়েশন কি এসেছে। এম কিউব প্লাস 2m² প্লাস m ইকুয়াল টু 0। হুম, এখান থেকে এম এর মান কি কি এসেছে বলো। প্লাস মাইনাস আই আর -1। না। না, এম এর মানে এসছে 1 3 - 2। না। 0 - 1 - 1 তো। ও ভেরি আচ্ছা। গুড। 0 - 1 -1। এই যে এম একটা কমন নিলেই ও, তো 0 হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে সিএফ কি হবে? আমার CF তো হচ্ছে বেরোলো C1 প্লাস C2x e⁻⁻x প্লাস C3। হ্যাঁ, প্রথমে যদি এই ইকুয়ালটার কথা আমরা ভাবি তাহলে হয়ে যাবে C1 প্লাস C2x e⁻⁻x। আর জিরোর কথা যদি লাস্টে ভাবি তাহলে C3 e⁻0x হলো। আচ্ছা, পিআই বলো এবার। স্যার, আমি না এটা আগে লিখেছি, ওই হ্যাঁ, জন্য হ্যাঁ, না হ্যাঁ, কোনো জিরোটা অসুবিধা আগে নেই। লিখেছি বলে ওই জন্য C1 এসছে প্লাস C2 প্লাস C3x হোল টু দি পাওয়ার e⁻⁻x করেছি। কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে। আর PI টা বেরিয়েছে 1/4 e⁻x। 1/4 হয়ে গেল। লেখাটা কিন্তু ওই আগেরটার মতোই হবে, হ্যাঁ, আমি এটাই আর লিখলাম না। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা? আচ্ছা, এবার চলে আসো রুল 2, পিআই বার করার সেকেন্ড। রুল 2 তে বলা হচ্ছে যদি আমাদের কিউটা সাইন এ এক্স থাকে অথবা কস এ এক্স থাকে, দুটোর ক্ষেত্রে একই নিয়ম, হ্যাঁ, তাহলে আমরা ডি স্কোয়ারের জায়গায় বসাবো -a²। আগেরটা যেমন ডি এর জায়গায় এ বসাচ্ছিলাম, এবার আমাদের ডি স্কোয়ারের জায়গায় কি বসাতে হবে? -a²। লক্ষ্য রাখবে এটা কিন্তু হোল স্কোয়ার নেই, কিন্তু অনেকে এটা ভুল করে, এটা -a তার হোল স্কোয়ার করে দেয়, এটা কিন্তু হোল স্কোয়ার নয়। ওকে। আচ্ছা, তাহলে একটা প্রবলেম লেখো। d² - 4 y সমান sin 2x। আচ্ছা, প্রথমে এর কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে বলো, সিএফ টা কি হবে বলো। C1 e⁻²x প্লাস C2 e⁻⁻2x। আচ্ছা, এবার পিআই প্রথমে একটু সাজিয়ে লিখছি। 1/√2
ডি স্কোয়ার মাইনাস 4 সাইন 2x। আচ্ছা, ফর্মুলা কি বলে? ডি স্কোয়ারের জায়গায় মাইনাস মাইন এ স্কোয়ার বসাতে। এ মানে কত এখানে? 2 2। তাহলে ডি স্কোয়ারের জায়গায় কত বসাবো বলো? -2 স্কোয়ার। -2 স্কোয়ার। ব্যাস হয়ে গেল। এই অঙ্ক একটা ক্লাস 9-এর ছেলেকে শিখালে সেও পেরে যাবে, নাকি না? হ্যাঁ। ক্লিয়ার? কোনো অসুবিধা? আচ্ছা, আরেকটা অঙ্ক দিই। 3d² প্লাস 2d মাইনাস 8 ইজ ইকাল টু 5 cos x। প্রথমে CF টা বলে ফেলো চট করে। CF টা আসছে C1e⁴/3x প্লাস C2e⁻²x। হুম, আচ্ছা, এবার PI। আচ্ছা, ফর্মুলা কি? ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার। এখানে এ মানে কত? এখানে 1। 1। তাহলে ডি স্কোয়ারের জায়গায় বসবে -1 স্কোয়ার, মানে এটা -3 হয়ে গেল, তাই তো? হ্যাঁ। প্লাস 2d -8। তার মানে এটা হচ্ছে 2d -11 5 cos x। আচ্ছা, এখন আমরা তো ফর্মুলাতে শিখেছি ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, কিন্তু এখানে তো ডি স্কোয়ার নেই, এখানে ডি আছে। তাহলে কি করা যেতে পারে? ডিটাকে আমাদের, অনুবন্ধীতে গুণ। হ্যাঁ, ডিটাকে আমাদের ডি স্কোয়ার করতে হবে। হ্যাঁ, তো ডিটাকে ডি স্কোয়ার করার জন্য উপর নিচে আমরা এর অনুবন্ধী বা কনজুগেট দিয়ে গুণ করছি, অর্থাৎ 2d + 11 দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিলাম। ঠিক আছে? যখনই আমরা 2d + 11 দিয়ে উপর নিচে গুণ করে দেব, তখনই দেখো নিচে একটা ডি স্কোয়ার চলে আসবে। কত হবে নিচে? 4d² মাইনাস 121। 11² / 108। এইবার বলছি স্যার, তুমি, ওইখানে ওই 5টাকে যদি আমি আগেই দিয়ে দিই তাতে সমস্যা হ্যাঁ, কিছু? কোনো সমস্যা নেই। 5 তো কনস্ট্যান্ট, এটাকে তুমি আগে হ্যাঁ। দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এই ডি স্কোয়ারের জায়গায় বসাও -1 স্কোয়ার। তার মানে নিচেরটা কত হয়ে যাচ্ছে? -125। -125। আচ্ছা, 5 দিয়ে 125 কে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 25। 25। আচ্ছা, তাহলে এখানে আমাদের থাকলো -1/25 2d + 11 cos x। এবার এই cos x টা ব্র্যাকেটের মধ্যে গুণ করে দাও।
ডি মানে কি ছিল মনে আছে? ডেরিভেটিভ ডেরিভেটিভ। তাহলে ডি কস এক্স মানে কি হবে? মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স মানে কস এক্স এর একবার ডি। ডি মানে আমাদের ছিল ডিডি এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ডিডি এক্স অফ cos x প্লাস 11 cos x। ব্যাস, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। বুঝতে পারলেন? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। স্যার, একটা জিনিস একটু কনফিউশন আছে, ওই এর ব্যাপারটা একটু যদি বুঝিয়ে দেন। হুম, এর ব্যাপারটা হ্যাঁ স্যার। এই যে ফর্মুলাতে আমাদের কি ছিল বলো, এই যে সাইন এ এক্স, আর এই অঙ্কটায় আছে সাইন 2x, তাহলে এ এর জায়গায় কত আছে? আচ্ছা, এর জায়গাতে 2 আছে। 2 আছে, ওই জন্য ডি স্কোয়ারের জায়গায় -2 স্কোয়ার বসলো। আচ্ছা, ঠিক একইভাবে এখানে দেখো কি আছে, cos x, তার মানে a কত? এ 1 হচ্ছে। 1 হচ্ছে। বোঝা গেল? আচ্ছা। হুম, আচ্ছা, এবার হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3, যখন আমাদের রুল 1 এবং রুল 2 ফেল হয়ে যাবে। রুল 1 এবং রুল 2 ফেল হয়ে যাবে, তখন আমরা ইউজ করব রুল নাম্বার 3। আচ্ছা, রুল 1 কখন ফেল হবে? এই যে দেখা গেল এফ অফ এ এর মানটা 0 হয়ে গেল, তাহলে নিচে 0 মানে আনডিফাইন্ড, তখন রুল 1টা ফেল করে যাবে। আবার দেখা গেল এই যে রুল 2 এর ক্ষেত্রে টি স্কোয়ারের জায়গায় -a² বসিয়ে এই নিচেরটা 0 চলে আসছে, তখন রুল 2 ফেল হয়ে যাবে, তাই কি না? তাহলে যখন আমাদের 1 এবং 2 এই দুটো রুল ফেল করে যাবে, তখন আমরা রুল 3 ইউজ করব। রুল 3 তে কি বলছে না, পিআই সমান হবে আমাদের এইরকম, এরকমটা আছে 1/f(t) qx। যখন রুল 1 বা রুল 2 ফেল হয়ে যাবে, তখন আমরা কি করব, সামনে একটা এক্স নেব। আচ্ছা, নিচে যেটা ছিল তাকে একবার ডেরিভেটিভ করব, আর ডান দিকে যা ছিল তাই থাকবে। বোঝা গেল? এইটাই হচ্ছে আমাদের রুল নাম্বার 3। ক্লিয়ার? বলো হ্যাঁ কি না। আচ্ছা, একটা প্রবলেম লেখো। ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই is equal to sin 2x।
প্রথমে বলো এর সিএফ কত পাচ্ছ। সিএফটা আসবে c1 e⁻² প্লাস c1 e⁻²। না। এই কমপ্লেক্স আসবে। হুম। ওহো, হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্স। এবার বোধহয় c1 cos 2x প্লাস c2 cos না c1 cos 2x প্লাস c2 cos 2x ই টু দি পাওয়ার, সাইন টু এক্স। সাইন টু সাইন এক্স হ্যাঁ সাইন সাইন ই টু দি পাওয়ার ই টু 0। দি পাওয়ার 0 ই তাই টু তো। পাওয়ার। ও টার্মটা 1 হয়ে যাবে। ই টু দি পাওয়ার 0x মানে 1 হয়ে যাবে। আচ্ছা, এবার পিআই। পিআইটা যদি একটু প্রথমে সাজিয়ে নিই এরকম। এখন যেই তুমি দেখেছো sin 2x, তোমার মাথায় এসে গেছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে কি ছিল, ডি স্কোয়ারের জায়গায় -2 স্কোয়ার, কিন্তু ডি স্কোয়ারের জায়গায় -2 স্কোয়ার বসালে দেখো নিচেরটা 0 চলে আসছে, হ্যাঁ কি না? আসছে তো স্যার নাকি? হ্যাঁ, আসছে। স্যার এই অঙ্কটাতে এটা কি করে বের করলেন বুঝলাম না। এই যে sin 2x আছে। হ্যাঁ, তো তাহলে e⁻²x হবে না? মানে এর ব্যাপারটা একটু কনফিউশন আছে আমার। কি কেন? আমাদের ফর্মুলাতে কি ছিল এটা? ফর্মুলাতে ছিল sin ax, হ্যাঁ, আর এখানে কি আছে, সাইন এখানে টু এক্স তাহলে a এর জায়গাতে কত আছে? 2। 2। ওই জন্য a 2 হচ্ছে। না ওই যে স্যার e⁻0x করলেন, তো ওই ওই এটা কোত্থেকে এলো তাই বুঝতে পারলাম না। ও, ওইটা। হ্যাঁ, তুমি এখান থেকে m এর মান কি পাচ্ছ? এম এর মান +-2i। 0 +-2 ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। মানে দুটো দুটো এ হয়ে গেছে, তো ওই জন্য একটু কনফিউজ হয়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার পিআই এ চলে আসো। ডি স্কোয়ারের জায়গায় কত বসাতে হবে? -a² মানে -2 স্কোয়ার। তার মানে নিচেরটা 0 হয়ে যাচ্ছে, তার মানে রুল নাম্বার 2টা ফেল করে যাচ্ছে, তাই কি না? কি, তাই তো নাকি গো? হ্যাঁ স্যার। তাহলে রুল হ্যাঁ স্যার, নাম্বার 2 যদি ফেল করে যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয়? রুল নাম্বার 3 নম্বর রুলটা। রুল নাম্বার 3-এ যেতে হবে। আচ্ছা, রুল আ- নাম্বার 3 কি বলছে? আগে একটা এক্স, আগে একটা এক্স, তারপরে যেটা ডি দেওয়া আছে তার ডেরিভেটিভ নিচেরটার, নিচেরটা ডেরিভেটিভ করলে কত হবে? 2D। 2d। আর ডান আর দিকে যে আছে তাই। যা আছে তাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল x/2। 1/d আছে। ডি মানে কি গো? ডি মানে, ইন্টিগ্রেশন ডি ওয়ান মানে বাই ডি। ইন্টিগ্রেশন। 1/d মানে ইন্টিগ্রেশন। হ্যাঁ, ডি মানে ডেরিভেটিভ। ডি মানে ডেরিভেটিভ। তাহলে 1/d মানে ডেরিভেটিভের উল্টো, সেটা কি হবে? অবশ্যই হবে ইন্টিগ্রেশন, তাই না? তার মানে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন sin 2x। কত হবে sin 2x এর ইন্টিগ্রেশন করলে? মাইনাস 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 কস 2x/2।
তার মানে আমাদের এটা হয়ে গেল এক্স কস 2x বাই 4। এইটাই হয়ে গেল আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বা পিআই। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলছি স্যার এইভাবে না করে যদি আমি উপর নিচ ডি দিয়ে গুণ করতাম, দিয়ে নিচে ডি স্কোয়ার করতাম। উপর নিচে কি করতে? ডি দিয়ে গুণ করতাম, দিয়ে নিচে ডি স্কোয়ার, উপরে ডি রাখলাম। হ্যাঁ হ্যাঁ, তাও হতো, তাও হতো, কোনো অসুবিধা নেই। তাতে মনে হচ্ছে অ্যান্সারটা একটু চেঞ্জ হবে মনে হচ্ছে যে। না না, হ্যাঁ একই হ্যাঁ, আসবে। একই আসবে, একই আসছে স্যার। একই আসছে। ঠিক আছে। হুম। তাহলে তিনটে রুল আমরা আজকে শিখে নিলাম। আচ্ছা, এখান থেকে 2021 সালে একটা কোয়েশ্চেন দিয়েছিল। আমি তোমাদের মনোবল বাড়ানোর জন্য এবং প্রুফ দেওয়ার জন্য যে আসলেই এখান থেকে আসে কোয়েশ্চেন, এটা আমি তোমাদের দিচ্ছি। প্রত্যেকে এটা সলভ করো দেখি। বলেছে সলভ সলভ ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 ইন্টু ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার 2x। এটা হচ্ছে 2021-এর পেপার 1-এর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 7B। 10 মার্কের কোয়েশ্চেন। কে একটা বলছিলে না এই কোয়েশ্চেন কি 10 নাম্বারে দেবে? তার প্রুফ হচ্ছে এটা। দেখি কে বলতে পারে জেনারেল সলিউশন কি হবে। হ্যালো। বলো। বলছি অ্যান্সার আসলো C1 cos √3/2x প্লাস C2 sin √3/2x ইন্টু e⁻x/2 প্লাস 1/7 e⁻2x C1 cos √3/2x √3/2x প্লাস C2 sin sin √3/2x √3/2x ব্র্যাকেট ক্লোজ e টু দি পাওয়ার মাইনাস x/2 প্লাস 1/7 e⁻2x। প্রত্যেকের এসেছে তো অ্যান্সারটা নাকি গো? হ্যাঁ এসছে। তাহলে প্রমাণ হলো এই অঙ্ক পরীক্ষায় আসে নাকি না? আমরা ম্যাথামেটিক্স এর লোকরা একটু প্রমাণ করতে ভালোবাসি, তাই প্রমাণ দিয়ে দিলাম। বোঝা গেল? 10 নাম্বার পেয়ে গেলে কিন্তু। আচ্ছা, তাহলে এতটুকুই থাক আজকে। হ্যাঁ, তিনটে রুল আমরা শিখলাম পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার। আরো দুটো কি তিনটে রুল আছে, সেটা আমি নেক্সট দিন শেখাবো এবং এর উপর আরো কিছু অঙ্ক করাবো। করিয়ে বই থেকে কোনটা কোনটা করতে হবে এই চ্যাপ্টার সেটা আমি বলে দেবো, তার সাথে পিওয়াইকিউ গুলো আমি অ্যাপে আপলোড করে দেবো। আচ্ছা, বই যেটা সেটা হচ্ছে আমাদের মাইতি ঘোষের। হ্যাঁ, এটার জন্য বেস্ট বই যেটা হবে সেটা হচ্ছে
ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই মাইটি অ্যান্ড ঘোষ। এখানে তোমরা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনও পেয়ে যাবে। যারা গ্র্যাজুয়েশন করেছো আশা করছি প্রত্যেকের কাছেই এই বইটা আছে। যদি না থাকে এখন যারা গ্র্যাজুয়েশন করছে তাদের কাছ থেকে জোগাড় করে জেরক্সও করে নিতে পারো, বা একটা নতুন বই কিনেও নিতে পারো যদি ইচ্ছা থাকে। আর আমি দেখছি যদি পিডিএফ তোমার কাছে থেকে থাকে আমি গ্রুপে দিয়ে দেবো, বা অন্য কারোর কাছে যদি থেকে থাকে দিয়ে দিব। ঠিক আছে? বইটা কিন্তু লাগবে, হ্যাঁ, কারণ আমি এক্সারসাইজ বলবো, ওই এক্সারসাইজ অঙ্কগুলো তোমাকে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যত অঙ্ক তুমি নিজে হাতে করবে তত তোমার স্মুথ হবে ব্যাপারটা। ঠিক আছে? স্যার আর একটা ছিল না, ঘোষ চক্রবর্তী? ঘোষ আমাদের চক্রবর্তীও আছে, হ্যাঁ, ওটাও আছে। ওটাও যদি থেকে থাকে তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার এমডি রায় সিংঘানিয়ার একটা হয়, ওটাও যদি থেকে থাকে তাও করতে পারো। তবে যদি না থাকে মনে করো কিনবো, সেক্ষেত্রে এইটা কিনো, মাইতি ঘোষটা। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা।